ওকে, আজকের আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছ থেকে আমি একটু শুনে নেব। সবাই আনমিউট করো না, দু একজন বললেই হবে, একজন দুজন কথাটা বললেই হবে। আর ওখানে হোয়াটসঅ্যাপে যারা চ্যাটিং করে যাচ্ছিস তারা কিন্তু চ্যাট করা বন্ধ কর। হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যাটিং করা বন্ধ কর। আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর কিন্তু দু একজনের জন্য যেন পড়ানোটা মাটি না হয়ে যায়, পড়ানোটা বন্ধ না হয়ে যায়। আর রেকর্ডিং হচ্ছে, এর আগেও বলে দিয়েছিলাম, পুরো স্ক্রিনটাই রেকর্ডিং হচ্ছে, তাই যা চ্যাটিং করছিস সমস্ত লেখাগুলোই রেকর্ড হয়ে থাকছে। তাই উল্টোপাল্টা কাজ করিস না, উল্টোপাল্টা কথা বলিস না। আর যেহেতু 11টার পরে পড়ানো শুরু করছি, আরও একটু দেরি হয়ে গেল, তাই সময় লাগবে, ওদিকে রাত হয়ে যাবে। তোদের জন্য যেন মাঝখানে আমার আরও ডিস্টার্ব না হয়, আমি যেন এটাকে লেন্দি না করি তোদের জন্য, তাই তোরা একটু নিজেকে সংযত করো, কন্ট্রোল করো। হ্যাঁ, বলছি যে আজকের আমি মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কাব্যাংশের হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব বলে দিয়েছিলাম। তার সাথে বলেছিলাম যে এর আগের দিন যে চ্যাপ্টারটা আলোচনা হয়ে গেল, সেই চ্যাপ্টারটাও পারলে আরেকবার হয়তো একটু দেখে রাখো। যদিও আমার মনে হয় ওই চ্যাপ্টারের মানে সিন্ধু তীরে এই কাব্যাংশের সমস্ত হোমওয়ার্কগুলোই আলোচনা করে দিয়েছি, যেগুলো মেন কোশ্চেনগুলো হবে তার অ্যান্সারগুলো আলোচনা করা হয়ে গেছে। তাই সিন্ধু তীরে নিয়ে মনে হয় আমার কারোর কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা থাকে তাহলে আরও একবার সিন্ধু তীরের যে সমস্ত রেকর্ডিংগুলো আছে সেই রেকর্ডিংগুলো তোমরা আরেকবার শুনে নিও। আজকের আলোচনা করব এই অভিষেক কাব্যাংশের হোমওয়ার্ক, সেটা চেষ্টা করব শেষের দিকে যদি টাইম থাকে। তো হোমওয়ার্ক আলোচনা করার আগে আমি কাব্যাংশটা নিয়ে একটু আলোচনা করব, চেষ্টা করব যতটা পারি সংক্ষিপ্ত করে পুরোটা আলোচনা করতে, পুরোটা আলোচনা করে শেষ করতে চেষ্টা করব। এই 1 ঘন্টা ক্লাস যথেষ্ট নয়, এর আগের দিনও বলেছিলাম যে অনলাইনের যে ক্লাস হচ্ছে এই ভিডিও কনফারেন্সে পড়ানো, এটা যথেষ্ট নয়। এটা শুধু ওই মুখ দেখানো পড়ানো, মানে ওই আসবো, আমাকে দেখা যাবে, ছাত্রছাত্রীদেরকে আমি অল্প একটু দেখতে পাবো, এইটুকু। এটা হচ্ছে জাস্ট নিজেদের সান্ত্বনা দেওয়া যে সবাই তো অনলাইনে ক্লাস করছে, অতএব আমাদের বাংলা ক্লাসটাও অনলাইনে হচ্ছে, এটা সান্ত্বনা। আর এই সান্ত্বনা নিয়েই এই সান্ত্বনা নিয়েই আমরা হচ্ছে ক্লাসটা করব। তবে আমাদের আসল ক্লাসটা যেখানে হচ্ছে সেখানেই হবে, সেটা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে, এবং সেটা তোমাদের প্রত্যেককে দায়িত্ব থাকবে যে রেকর্ডিংগুলো মন দিয়ে শোনা এবং প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন শুনে তৈরি করে রাখা, আর ওটাকে কালেক্ট করে রাখা। কেউ কিন্তু ওগুলো নষ্ট করবে না, ডিলিট করবে না। আপাতত সামনের আমাদের কী বলে মাধ্যমিক পরীক্ষা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন নিজেদের কাছে কিন্তু সব রেখে দিও। তো মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কাব্যাংশ কবির শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কাব্য মেঘনাদ বধ থেকে গৃহীত। মেঘনাদ বধ এই কাব্য প্রকাশিত হয়েছে 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গ বিভাজন ছিল, স্বর্গ দুটো বানান হয়, একটা দন্তেশ গয়রেব, একটা দন্তেশয় ব গয়রেব। যেটা দন্তেশয় ব গয়রেব সেই স্বর্গ মানে দেবলোক, আর যেটা দন্তেশ গয়রেব সেই স্বর্গ মানে অধ্যায়, কাব্যের অধ্যায়কে স্বর্গ বলা হয়। আর এই মেঘনাদ বধ কাব্যে এরকম 9টা অধ্যায় রয়েছে, 9টা স্বর্গ রয়েছে। তার মধ্যে প্রথম স্বর্গের নাম অভিষেক, আর ওই প্রথম স্বর্গের নামেই তোমাদের এই 10ম শ্রেণীর পাঠ্য অভিষেক কাব্যাংশের নামকরণ করা হয়েছে। আমি বারবার ধরে অভিষেকটাকে কাব্যাংশ বলছি, এটাও তোমাদের মন দিয়ে শুনে রাখতে হবে যে অভিষেক কাব্যাংশই লিখতে হবে, অভিষেককে কিন্তু কবিতা লেখা যাবে না। এর আগে পদ্মাবতী কাব্যের যে অংশ সিন্ধু তীরে, সেই সিন্ধু তীরেটাকেও কবিতা না বলে আমি কাব্যাংশ বলেছিলাম যে এই মেঘনাদ বধ আর পদ্মাবতী এই দুটো কে লিখছিস রে, কি টাইটেলটা তো বলো, কি টাইটেল? তো এই দুটো কাব্যের, এই পদ্মাবতী আর মেঘনাদ বধ, এই দুটো কাব্যের যে অংশ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, এই দুটো কাব্যই একটা কাহিনী কাব্য। এই দুটো কাব্যের মধ্যে গল্প আছে, কাহিনী আছে। একটা কাহিনীর সঙ্গে, গল্পের সঙ্গে জুড়ে আছে ইতিহাস, আর একটা গল্প কাহিনীর সঙ্গে জুড়ে আছে আমাদের প্রাচীন সাহিত্য, প্রাচীন মহাকাব্য।
মানে রামায়ণের গল্প জুড়ে আছে। তো যেহেতু এটা কাহিনী কাব্য, যেহেতু এটা কোনো খণ্ড কবিতা বা স্বতন্ত্র কবিতা নয়, তাই অভিষেকটাকে আমরা কবিতা না লিখে কাব্যাংশ লিখব। প্রথমেই কিন্তু ভুল করবে না যে অভিষেক কবিতা থেকে গৃহীত, এটা লেখাই যাবে না। অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত বা কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে, এটা লিখতে হবে। এই পর্যন্ত সবার পরিষ্কার হয়ে গেছে আশা করি। এবারে আসি যে কবি মাইকেল মধুসূদন দত্ত কোন সময়ে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন। যদি কাব্যের প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দ হয়, তাহলে বুঝতেই পারছো যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন। কবি একটু বেশি বয়সে বাংলা সাহিত্যে পা রেখেছেন, বাংলা সাহিত্যের জগতে পা রেখেছেন একটু বেশি বয়সে। তার জীবন থেকে অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, জীবনে অনেক কিছু হারিয়ে, অনেক শিক্ষা লাভ করার পরে তিনি বাংলা সাহিত্যে পা রেখেছেন। তার আগে তিনি যেন বিদেশি সাহিত্যের মতো মরীচিকার পেছনে ছুটছিলেন। যতদিনে তার বোধোদয় হয়েছে, চেতনার উদয় হয়েছে, ততদিনে তার জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে। আমরা বাংলা সাহিত্যের পাঠকরা এইটুকু কিন্তু আন্দাজ করতে পারছি যে কবির যে মান, কবির যে লেখনীর মান, কবির যা প্রতিভা, সেই প্রতিভা যদি তিনি আরও আগে থেকে কাজে লাগাতেন, তাহলে বাংলা সাহিত্য আরও বিপুল সম্পদের অধিকারী হতো। কিন্তু অল্প সময়ে তিনি যে উপহার বাংলা সাহিত্যকে দিয়েছেন, সেই উপহার কিন্তু যথেষ্ট উৎকৃষ্ট। হতে পারে স্বল্প, হতে পারে অল্প, হাতে গোনা কয়েকটা কাব্য, হাতে গোনা কয়েকটা নাটক আর দুটো প্রহসন। এই নাটক, প্রহসন আর কাব্য নিয়ে বাংলা সাহিত্যকে তিনি কিন্তু পরিপূর্ণ করে গেছেন, সমৃদ্ধ করে গেছেন। তবে হ্যাঁ, একটা আক্ষেপ আমাদের থাকে। সেই আক্ষেপটা কি না, তিনি যদি আরও একটু আগে থেকে চর্চা করতেন, তাহলে বাংলা সাহিত্য সেই সময় আরও উজ্জীবিত হতো, আরও প্রাণবন্ত হতো, আরও সমৃদ্ধ হতো। কবি দীর্ঘকাল ধরে বাংলা সাহিত্যের যে এক অর্থে বন্ধা দশা, বাংলা সাহিত্যের যে অনুর্বর দশা, সেই অনুর্বর দশাকে তিনি ঘুচিয়েছিলেন। বাংলা সাহিত্যকে 3টে যুগ বা কালে বিভক্ত করা হয়, বলা হয়েছিল। এই 3টে যুগের মধ্যে প্রথমটা ছিল প্রাচীন যুগ বা আদি যুগ, তারপরটা ছিল মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। আর দীর্ঘকাল ধরে প্রাচীন যুগে আর মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল দৈবী কেন্দ্রিক। আসলে দেবতা বা দেবীর মাহাত্ম্যকে কেন্দ্র করে বাংলা সাহিত্য চর্চা চলছিল। মানুষ ছিল অসহায়, সেই অসহায়তার কারণেই মানুষ ছিল দেবতা দেবীর উপরে নির্ভরশীল। তার মানে দৈবিক প্রভাব মানুষের মধ্যে কাজ করছিল। আসলে অসহায় মানুষ যখন আরও দুর্বল হয়ে পড়তে থাকে, আরও মানসিক শক্তি বা মানসিক বল হারিয়ে ফেলতে থাকে, তখন সেই মানুষ কিন্তু ঈশ্বরের কাছে মাথা নত করে দেয়, ঐশ্বরিক ক্ষমতার কাছে, দৈবীবাদের কাছে নতি স্বীকার করে নেয়। তার মানে মধ্যযুগ জুড়ে দেবতা দেবীর মাহাত্ম্য কীর্তনে ভরে রয়েছে বাংলা সাহিত্য। ঠিক সেই জায়গা থেকে যখন দু একজন কবি সাহিত্যিক বাংলা সাহিত্যকে জীবনমুখী করার চেষ্টা করছেন, দৈবীবাদ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন, তাদের কাজে যিনি সব থেকে বেশি শক্তিটাকে দান করেছিলেন, সবথেকে বেশি উজ্জীবিত করেছিলেন, তিনি হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের পথপ্রদর্শক। আধুনিক বাংলা সাহিত্যের তিনি কাণ্ডারি। তিনি আধুনিক যুগের যে নবজাগরণ, সাহিত্যে যে রেনেসাঁস বা নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণের অগ্রদূত বা অগ্রপথিক বলা যায়। পৌরাণিক কাহিনীতে ভগীরথের কথা জানা যায়, আমরা জানি। ভগীরথ কী করেছিলেন না, ভগীরথ মহাদেবের জটা থেকে, মহাদেবের জটিল জটা জাল থেকে গঙ্গাকে মুক্ত করে প্রবাহিত করেছিলেন। ঠিক তেমনিভাবে বাংলা সাহিত্যকে এই আধুনিক যুগের সংস্কার, আধুনিক যুগের যে গতানুগতিকতা, আধুনিক যুগের যে অন্ধবিশ্বাস, সেখান থেকে বের করে নিয়ে এসে জীবনমুখী করে তুলতে পেরেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন যেন বাংলা সাহিত্যের ভগীরথের মতো। আর তার সেই কাজে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা উপহার হলো মেঘনাদ বধ। যতগুলো কাব্য তিনি লিখেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কাব্য কিন্তু মেঘনাদ বধকে ধরা হয়।
আর এই মেঘনাদ বধ কাব্যের নাম যেহেতু মেঘনাদকে কেন্দ্র করে, তাই বোঝাই যাচ্ছে এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র অথবা নায়ক চরিত্র হলো মেঘনাদ। মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। জন্মলগ্নে মেঘের মতো গর্জন করে উঠেছিলেন, জন্মলগ্নে মেঘের মতো নাদ করে উঠেছিলেন, তাই ইন্দ্রজিতের জন্মকালে নাম হয়েছিল মেঘনাদ। মেঘের মতো নাদ বা গর্জন করেছিলেন তিনি, হুঙ্কার করে উঠেছিলেন জন্মলগ্নে। আর পরবর্তীতে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করার পরে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। দেবরাজ ইন্দ্রকে বন্দি করেছিলেন, বন্দি করে তিনি লঙ্কাপুরীতে নিয়ে এসেছিলেন। তারপরে দেবরাজ ইন্দ্রকে বন্দি দশা থেকে মুক্ত করার জন্য ব্রহ্মাকে হস্তক্ষেপ করতে হয়। ব্রহ্মা এক অর্থে আপোষ করেন, অর্থাৎ ব্রহ্মা ইন্দ্রকে পরাস্তকারী মেঘনাদকে আশীর্বাদ দান করেন, আর সেই আশীর্বাদ দিয়ে এই মেঘনাদ ইন্দ্রকে মুক্ত করে দেয়। তো যে মেঘনাদ ইন্দ্রকে পরাস্ত করেছে সেই মেঘনাদের নাম হয়েছে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, এই ইন্দ্রজিৎ বা মেঘনাদ কার পুত্র? লঙ্কার অধিপতি রাজা রাবণের পুত্র। প্রবল পরাক্রমশালী লঙ্কার অধিপতি রাজা রাবণ। রাজা রাবণ এবং মন্দোদরীর পুত্র হলেন মেঘনাদ তথা ইন্দ্রজিৎ। মন্দোদরী রাবণের স্ত্রী। মন্দোদরীকে যদি আমরা সমাস বা ব্যাসবাক্য তৈরি করি, সমাস বাক্য বা ব্যাসবাক্য, তাহলে দাঁড়াচ্ছে মন্দ উদর যার। উদর, উদর মানে পেট, মন্দ মানে খারাপ, খারাপ পেট, খারাপ পেট মানে পেট খারাপ হয়ে যাচ্ছে এমন নয় কিন্তু, হ্যাঁ এরকম আবার ভেবো না। তার মানে যাহার পেটে খারাপ কথা, তোদের মতো আছে অনেকে আর কি। আর এখানে যেহেতু স্ত্রীলিঙ্গে তাই মন্দ উদর না করে মন্দ উদরই করা হয়েছে, মন্দোদরী। তো মন্দোদরী আর রাবণের পুত্র হলো ইন্দ্রজিৎ তথা মেঘনাদ। এদিকে রাবণ তার অন্য আরেক স্ত্রীর নাম হলো চিত্রাঙ্গদা। রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্রের নাম বীরবাহু, যে বীরবাহুর মৃত্যুর কথা এই কাব্যাংশে আছে। রাবণ এবং চিত্রাঙ্গদা, দেখবে চিত্রাঙ্গদার নাম, চিত্রাঙ্গদা এই নামটা কিন্তু মহাভারতেও আছে, এটা তোমরা শুনে থাকবে। চিত্রাঙ্গদার নামটা মহাভারতে আছে। চিত্রাঙ্গদা হলো অর্জুনের স্ত্রী। অর্জুনের স্ত্রীর নাম চিত্রাঙ্গদা, কিন্তু সেটা মহাভারতের চিত্রাঙ্গদা। সেই মহাভারতের চিত্রাঙ্গদা আলাদা, আর এ রামায়ণের চিত্রাঙ্গদা। কি হলো? মহাভারতে বিচিত্র বীর্যের স্ত্রীর নাম হতো চিত্রাঙ্গদা। বিচিত্র বীর্যের স্ত্রীর নাম চিত্রাঙ্গদা? হ্যাঁ স্যার, অর্জুনের স্ত্রীর নাম ইয়ে না তো, চিত্রাঙ্গদা না তো? তো কি বল? বল বল কি বল? অর্জুনের একটা স্ত্রী ছিল স্যার সুভদ্রা, আর একটা স্ত্রী ছিল স্যার কি বলে দ্রৌপদী। অর্জুনের স্ত্রীর কথা বল নাই? আরে চিত্রাঙ্গদাকে নিয়ে তো নাটক আছে, কি বলিস? রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য নাটক আছে তো। হ্যাঁ স্যার। তো অর্জুনের স্ত্রীর নাম চিত্রাঙ্গদা, অর্জুনের এক স্ত্রীর নাম চিত্রাঙ্গদা, অর্জুনের অনেক স্ত্রী। হ্যাঁ স্যার, তোরা তো ধারণাই করতে পারবি না, বুঝলি তো? তোরা যেখানে পৌঁছতে পারবি না, অর্জুন সেখানে পৌঁছে গেছে বিয়ে করার জন্য। স্যার মণিপুরের রাজকন্যা ছিল চিত্রাঙ্গদা। এই তো মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা, যার সঙ্গে অর্জুনের বিয়ে হয়েছিল। আর শোন শোন, আমি বলি, এই চুপ করে শোন, সাউন্ড মিউট কর, শুনে নে আমার কথা। মহাভারতে ওখানে বিচিত্র বীর্যের স্ত্রীর কথা ছিল না, ওখানে ভালো করে আমার কথা শোন। ওখানে ছিল যে বিচিত্র বীর্য, আর তার দাদার নাম ছিল চিত্রাঙ্গদ। ওখানে চিত্রাঙ্গদা বলে কোনো ওয়ার্ড ছিল না। দুই ভাই চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। শান্তনু আর সত্যবতীর দুই পুত্র ছিল, শান্তনু আর সত্যবতী। রাজা শান্তনু আর সত্যবতীর দুই পুত্র। বড় ছেলের নাম চিত্রাঙ্গদ আর ছোট ছেলের নাম বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ সিংহাসনে বসার কিছুদিন পরে মারা গেল। তারপরে বিচিত্র বীর্য তখন কিন্তু ছোট, তখন ভীষ্ম বিচিত্র বীর্যের হয়ে রাজ্যপাট দেখাশোনা করছিল। তারপরে যখন বিচিত্র বীর্য বড় হলো, তখন বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ভীষ্ম কী করলো না, ওই অম্বা
অম্বিকা আর অম্বালিকা এই 3 কন্যাকে স্বয়ম্বর সভা থেকে হরণ করেছিল বিবাহ দেওয়ার জন্য। ওখানে চিত্রাঙ্গদার কথা নেই, ওখানে চিত্রাঙ্গদ আছে এবং সে কিন্তু বিচিত্রবীর্যের দাদা। ওকে, যাই হোক, মহাভারতে যে চিত্রাঙ্গদার কথা আছে, হ্যাঁ মহাভারতে চিত্রাঙ্গদার কথা আছে, সেই মহাভারতে চিত্রাঙ্গদা এখানে আসবে না। এখানে আমাদের রামায়ণের কথা নিয়ে আলোচনা হচ্ছে, এখানে আমাদের মেঘনাদবধ কাব্যের কথা নিয়ে আলোচনা হচ্ছে। এই মেঘনাদবধ কাব্যের যে প্রথম স্বর্গ অভিষেক, এই অভিষেকে চিত্রাঙ্গদার কথা আছে এবং সেই চিত্রাঙ্গদা হলেন রাজা রাবণের স্ত্রী। রাবণ এবং চিত্রাঙ্গদার এক পুত্রের নাম হলো বীরবাহু, যে বীরবাহুর মৃত্যুর কথা এখানে রয়েছে। আমাদের এই কাব্যের প্রথমে, অর্থাৎ প্রথম স্বর্গটা যেখান থেকে শুরু হচ্ছে সেই স্বর্গটা এই রকম কাহিনী দিয়ে শুরু হচ্ছে। দেখা যাচ্ছে রাজা রাবণ লঙ্কার সভা তলে বসে রয়েছে। ওইখানে কে মেসেজ করছে রে? কি মেসেজ করে লিখছিস রে? অনেকক্ষণ ধরে হচ্ছে। এই কার যদি কোনো কনফিউশন থাকে আমার সঙ্গে কথা বল, আর না হলে এখন একটু অফ করে যা, অফ কর। এটা নিয়ে আমরা একদম শেষে আলোচনা করব। সমস্ত কথা বলতেছে। যদি কারোর এই নিয়ে কোনো কনফিউশন থাকে, আমি যেটা ক্লিয়ার করে দিলাম, চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদা দুজন আলাদা চরিত্র, রামায়ণে চিত্রাঙ্গদা আলাদা, মহাভারতে চিত্রাঙ্গদা আলাদা। যদি কনফিউশন থাকে তাহলে পরে আলোচনা করি আমরা। আপাতত এইটুকু মনে রাখো যে রানী চিত্রাঙ্গদা আর রাজা রাবণের পুত্র হলো বীরবাহু। তো রাবণ সভায় সিংহাসনে বসে আছেন। এমন সময় ভগ্ন দূত, এই রাবণের এক দূতের নাম, দূত মানে যে সংবাদবাহক, প্রতিনিধি, যে সংবাদ বয়ে নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে। রাবণের এক দূত নাম হচ্ছে ভগ্নদূত। ভগ্ন মানে তো ভাঙা, তো ভাঙাচোরা দূত, যাই হোক ওটা ভেবো না, তো ভগ্নদূত তার নাম। তো ভগ্নদূত এই রাজসভায় সংবাদ নিয়ে এসছে। কি সংবাদ? না, রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেই রাম রাবণের যুদ্ধে রাবণের প্রতিনিধিত্ব কে করছিলেন? না, রাবণের পুত্র বীরবাহু যুদ্ধে গিয়েছিলেন। তো সেই বীরবাহু রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে বীরবাহুর মৃত্যু হয়েছে রামের হাতে। রামের হাতে বীরবাহুর মৃত্যু হয়েছে, এই সংবাদ নিয়ে এলো ভগ্নদূত। তখন রাজসভায় বসে রয়েছেন কে? না, রাজা রাবণ, ভরা রাজসভা। এই সংবাদটা শুনে সেই সভায় যেন একটা শোকের কারণে নিস্তব্ধতা শুরু হলো। রাজা তার পুত্র হারানোর শোকে মুহ্যমান হয়ে গেলেন, ভেঙে পড়লেন। কিন্তু ভেঙে পড়লেও যেহেতু তিনি রাজা রাবণ বাইরের থেকে বুঝতে দিচ্ছিল না যে তিনি ভেঙে পড়েছেন। কিন্তু তার মনের মধ্যে পুত্র হারানোর এই শোক তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার পাঁজরটা যেন গুঁড়িয়ে যাচ্ছে। আরে যতই রাজা হোক, বাইরের থেকে তিনি রাজা, যতই কঠিন হোক, যতই কঠোর হোক, তিনি তো একজন পিতা। তার মানে রাজারাও তো মানুষ, রাজাদেরও তো অনুভূতি আছে, রাজাদেরও তো পরিবারের সঙ্গে সম্পর্ক আছে। পরিবারে সেই রাজা কারোর সন্তান, সেই রাজা কারোর স্বামী, সেই রাজা কারোর পিতা, তার মানে কোনো না কোনো সম্পর্কের সঙ্গে তো যুক্ত। তার মানে রাজার মধ্যেও তো সেই মানুষের মতো, আমাদের মতো সেই আবেগ অনুভূতিগুলো কাজ করে। তাহলে পুত্রকে হারানোর এই শোকের কথা যখন তিনি শুনলেন, শোকের সংবাদজনক যখন তিনি শুনলেন, সেই মুহূর্তে তিনি কাতর হয়ে পড়লেন। অন্যদিকে এই পুত্রের মৃত্যু সংবাদ শুনতে পেয়েছেন রানী চিত্রাঙ্গদা। রানী চিত্রাঙ্গদা পুত্রকে হারানোর এই সংবাদ শুনে শোকে কাতর হয়ে আলুথালু বেশে, মানে এলোমেলো বেশে পরিধানে তিনি সভাতলে এসে রাজার কাছে কাঁদতে কাঁদতে এক অর্থে নালিশ করছেন এবং রাজাকে তিনি আবেদন জানিয়েছেন তিনি যেন এই রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন এবং পুত্র হত্যার প্রতিশোধ নেন। এইভাবে অভিষেক এই প্রথম স্বর্গ দিয়ে শুরু হচ্ছে। অভিষেক কাব্যাংশের যে প্রথম স্বর্গ, সেই স্বর্গ দিয়ে শুরু হচ্ছে। লঙ্কাপুরীর রাজসভা দিয়ে শুরু হচ্ছে, যেখানে শোকের বার্তা পাওয়ার সাথে সাথে ঝড় বয়ে গেছে, শোকের ঝড় বয়ে গেছে, মুহ্যমান হয়ে গেছে লঙ্কাপুরীর সভা।
সারা রাজ্যে নেমে এসেছে একটা স্তব্ধতা, কারণ যুবরাজ মারা গেছে। রাজ্য জুড়ে একটা নিস্তব্ধতা বিরাজ করছে, শোকের বার্তা ছড়িয়ে পড়েছে সারা রাজ্য জুড়ে। এই অবস্থায় সেই মুহূর্তে রাবণ আর মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদ লঙ্কাপুরীতে অনুপস্থিত ছিল। লঙ্কাপুরীতে ওই মুহূর্তে উপস্থিত ছিল না। কোথায় ছিল? এর আগে আলোচনা করেছি না, লঙ্কাপুরী থেকে বহু দূরে। যে লাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো, লঙ্কাপুরী থেকে বহু দূরে প্রমোদ উদ্যানে, প্রমোদ মানে আনন্দ ঘন, আনন্দপূর্ণ, মানে ফুল ফল বিভিন্ন গাছে সুসজ্জিত যে উদ্যান বা বাগান, প্রমোদ উদ্যান। প্রমোদ উদ্যানে প্রমোদ সাজে মানে এই প্রমোদ শয্যায় নিজেকে সুসজ্জিত করে। হাতে ছিল কনক বলয় মানে সোনার বালা। এটা কখনো যুদ্ধের সাজ হতে পারে না। কনক বলয় এটা হচ্ছে প্রমোদ সাজ। কানে ছিল কুণ্ডল। মহাভারতে আছে কর্ণ জন্মলগ্নে কবচ আর কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেন। কবচ, হাতে কবচ আর কানে কুণ্ডল। এই কবচ কুণ্ডল থাকলে কর্ণকে কেউ হত্যা করতে পারবে না। যাই হোক, ইন্দ্রজিতের কানে কুণ্ডল, এখানে কানের গহনা, আর গলায় ছিল ফুলের মালা। একটা শব্দ আছে না, কি দাম ছিল? কুসুম দাম। কুসুম দাম মানে ফুলের মালা ছিল গলায়। তাহলে এই যে ফুলের মালা, হাতে ছিল কনক বলয় আর কানে ছিল কুণ্ডল, এগুলো হচ্ছে প্রমোদ সাজ। আর এই প্রমোদ সাজে প্রমোদ উদ্যানে তিনি বিচরণ করছেন। কার সঙ্গে? তার সঙ্গে ছিল তার স্ত্রী প্রমীলা আর প্রমীলার সখীরা। আর এই প্রমীলা এবং প্রমীলার সখীদেরকে বলা হয়েছে বামাদল। বামাদল মানে বামা শব্দের অর্থ নারী, কিন্তু এখানে নারী নয়, এরা তো রাক্ষসী। কিন্তু কবি রাক্ষস এবং এই রাক্ষসীদের তথা এই রক্ষ বংশকে আর রাক্ষস হিসেবে দেখেনি। কবি আমাদের মতো তাদের চেতনায় আরোপ করেছেন, মানে আমাদের মতো মানুষ হিসেবে মানবীর চেতনা আরোপ করে দিয়েছেন এই রাক্ষসকুলের ওপরে। তাই প্রমীলা রাক্ষসী নয়, প্রমীলার সখীরা রাক্ষসী নয়, তারা হয়ে উঠেছে বামা দল তথা নারী দল। এই নারী দলের মাঝে ইন্দ্রজিৎ প্রমোদ সাজে প্রমোদ উদ্যানে আনন্দে মশগুল, বিলাসিতায় মশগুল। এই সময়ে লঙ্কাপুরীতে ঘটে গেছে বিরাট একটা দুর্যোগ, অঘটন। আর এই দুর্যোগ, এই অঘটনের কথা লঙ্কাপুরী থেকে বহু দূরে থাকা ইন্দ্রজিৎ কিন্তু জানতেই পায়নি। ঘৃণাক্ষরে টের পায়নি, ঘৃণাক্ষরে নয়, বিন্দুমাত্র টের পায়নি। কিন্তু তাকে লঙ্কাপুরীর ওই সংকট সম্পর্কে জানানোটা দরকার আছে, তাকে লঙ্কাপুরীর ওই অবস্থা সম্পর্কে জ্ঞাত করা দরকার আছে। তাহলে সেই অবস্থা সম্পর্কে জ্ঞাত করার জন্য, জানান দেওয়ার জন্য লঙ্কাপুরী থেকে তার কাছে উপস্থিত হয়েছে লঙ্কাপুরীর কুলদেবী। লঙ্কাপুরীর কুলদেবীর নাম কি? লক্ষ্মী। এইবারে লঙ্কাপুরীর এই যে কুলদেবী লক্ষ্মী, তাকে এখানে বলা হয়েছে সমুদ্র সুতা। সুতা মানে কন্যা, সুত মানে পুত্র, সমুদ্র কন্যা অর্থাৎ সমুদ্র সুতা দেবী লক্ষ্মী। এখানে সমুদ্র কন্যার কথা আছে। আবার পদ্মাবতী কাব্যে যে সিন্ধু তীরে কাব্যাংশ আছে সেখানেও কিন্তু সমুদ্র নিপতির কথা আছে, তার কন্যার কথা আছে। সমুদ্রের কন্যা বা সমুদ্র নিপতি কন্যা, সমুদ্র রাজার কন্যা। ওখানে কি আছে? পদ্মা। তার মানে দুটো জায়গায় দুটো আলাদা আলাদা চরিত্র। পদ্মাও ওই লক্ষ্মীর আরেক নাম, কিন্তু যেহেতু এখানে লক্ষ্মী আছে, এই কাব্যাংশের অভিষেকে আমরা লক্ষ্মী লিখব, এখানকার উত্তর লিখতে গিয়ে আমরা লক্ষ্মী লিখব, আর সিন্ধু তীরে কাব্যাংশের উত্তর লিখতে গিয়ে ওখানে আমরা পদ্মা লিখব। পদ্মাকে এখানে নিয়ে আসবো না, এখান থেকে দেবী লক্ষ্মীকে ওখানে নিয়ে যাব না, দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবে না, কাটা যাবে। তাহলে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে উপস্থিত হয়েছে, কিন্তু
ইন্দ্রজিতের কাছে দেবী লক্ষ্মী ওই লক্ষ্মীর বেশে উপস্থিত হয়নি, তিনি ছদ্মবেশ নিয়েছেন। কার ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয়েছেন? প্রভাষা প্রভাষা রাক্ষসী। এই প্রভাষা রাক্ষসী ইন্দ্রজিতের কে? ধাত্রী, ধাত্রী, ধাইমা, যিনি পালনকারিণী। জন্মদাত্রী হলেন মন্দোদরী, কিন্তু তার পালনকারিণী, তার সেবা যত্ন করেছেন, তাকে বড় করে তুলেছেন, যে সেই ধাত্রী হলেন প্রভাষা। সেই প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে, মায়ের ছদ্মবেশে নয়। আমাদের মনে হতে পারে আচ্ছা তিনি মায়ের ছদ্মবেশে যেতে পারতেন, তিনি তো নিজে যা অর্থাৎ লক্ষ্মীর বেশেই যেতে পারতেন। হয়তোবা লক্ষ্মীর বেশে গেলে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো না তুলনায় ধাত্রীর থেকে। হয়তো মায়ের বেশে গেলে হয়তো বিশ্বাসযোগ্য হতো না, মাকে যতটা না ভরসা করে বিশ্বাস করে তার থেকে একটু বেশি হয়তো ভরসা করে বিশ্বাস করে ইন্দ্রজিৎ তার ধাত্রী প্রভাষাকে। তাই যার বেশে গেলে বিশ্বাসযোগ্য হবে বেশি, সেই বেশ ধরে তিনি গিয়েছেন। এখন এটা নিয়ে আমাদের মনে আরও প্রশ্ন আসতেই পারে, তিনি বেশ ধরলেন কেন, ওই বেশে গেলেন কেন, নিজের বেশে গেল না কেন? যেহেতু দেবী লক্ষ্মী লঙ্কার কুলদেবী, কুলদেবীর বেশেই গেলে কুলদেবীকে কেন বিশ্বাস করবে না? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। এটা নিয়ে কোনো প্রশ্ন আসবেই না পরীক্ষায়। এটা নিয়ে তোমাদের নিজের মতো করে ভাবতেই পারো, কিন্তু এর উত্তর কি হতে পারে সেটা আমার কাছেও জানা নেই। সম্ভাব্য উত্তর অনেক রকমের হতে পারে, কিন্তু আসল কারণটা কোনটা সেটা হয়তো ওই মেঘনাদবধ কাব্যে দেওয়া আছে। পুরো মেঘনাদবধ কাব্যটা যদি তোমরা পড়ো তাহলে হয়তো বুঝতে পারবে যে দেবী লক্ষ্মী কেন প্রভাষার বেশ ধরে গিয়েছিল। যাই হোক, এটা নিয়ে এখন আলোচনার বিষয় নয়। এটা আমি প্রশ্নটা তোমাদের মাথায় দিয়ে দিলাম, তোমরা ভাবতে থাকো, চিন্তা করতে থাকো। সম্ভাব্য উত্তর অনেক কিছু বেরোতে পারে। আসলে সাহিত্য তো ভাবায়, সাহিত্য তো চিন্তা করতে শেখায়। তাহলে আমি একটা চিন্তা করার জন্য প্রশ্ন দিয়ে দিলাম। দেবী লক্ষ্মী উপস্থিত হয়েছেন ইন্দ্রজিতের কাছে প্রভাষার বেশ ধরে, প্রভাষা রাক্ষসীর বেশ ধরে, ইন্দ্রজিতের ধাত্রীর বেশ ধরে উপস্থিত হয়ে তিনি লঙ্কাপুরীর কুশল সংবাদ দিলেন। কুশল মানে ভালো, কুশল মানে কিন্তু সংবাদ নয়, কুশল সংবাদ। কুশল মানে ভালো সংবাদ, কিন্তু এখানে লঙ্কাপুরীর কুশল জানতে চাইলেন। লঙ্কাপুরীর কুশল, কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ কনক লঙ্কা অর্থাৎ ইন্দ্রজিৎ কনক আসন তথা সোনার আসন ত্যাগ করে নেমে এসে মায়ের কাছে অর্থাৎ ধাত্রী প্রভাষার বেশধারী দেবী লক্ষ্মীকে প্রণাম করে এক অর্থে হাত জোড় করে নিজেকে দাস বলে পরিচয় দিয়ে তিনি লঙ্কার কুশল জানতে চাইলেন। কুশল মানে ভালো সংবাদ জানতে চাইলেন। এখানে লঙ্কার সংবাদ জানতে চাইলেন, কিন্তু লঙ্কাপুরীর যে সংবাদ এই ধাত্রীর বেশধারী দেবী লক্ষ্মী দিলেন সেই সংবাদ মোটেও কুশল সংবাদ নয়। লঙ্কাপুরীর দুর্যোগের সংবাদ, সংকটের সংবাদ, বিপদের সংবাদ। যদি পরীক্ষায় আসে যে লঙ্কাপুরীর কোন সংবাদ দেবী লক্ষ্মী দিয়েছিলেন, তাহলে আমাদের তিনটে তথ্য এখানে লিখতে হবে। একটা হলো লঙ্কাপুরীর বীর যোদ্ধা, বীর যুবরাজ, প্রবল পরাক্রমশালী রাবণের বীর পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে। বীরবাহুর মৃত্যু, এটা আমাদের লিখতেই হবে। 2, লঙ্কাপুরীকে সেই মুহূর্তে ঘিরে রেখেছে রাম লক্ষ্মণের বাহিনী তথা লঙ্কাপুরীর শত্রু দল বা শত্রু বাহিনী। রাক্ষসদের শত্রু দল লঙ্কাপুরীকে ঘিরে রেখেছে, লঙ্কাপুরী থেকে যাতে কেউ বেরোতে না পারে, লঙ্কাপুরীতে যাতে কেউ ঢুকতে না পারে, পুরোপুরি লকডাউন। ওই এইদিকে বাঁশ খুলে দিয়ে ওইদিকে বাঁশ বাঁধবো, হ্যাঁ, ওই রকম না, কিন্তু এরকম যেন না হয়। এই যে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেখা যাচ্ছে এই গলিতে বাঁশ বেঁধে দিয়েছে, কারোর বাড়িতে কেউ করোনার পজিটিভ হলো, বাঁশ বেঁধে দিয়েছে, পুরো বাড়িটাকে বাঁশ ঘিরে দিয়েছে। পুরো বাড়িটাকে বাঁশ ঘিরে দিয়ে করবেটা কি? সারা দেশ সারা দেশ থেকে ব্যারিকেড তুলে নিয়ে একটা বাড়িতে বাঁশ ঘিরে দিয়ে লাভ হবে? একটা গলিতে বাঁশ ঘিরে দিয়ে লাভ হবে? হ্যাঁ, একটা পাড়ায় বাঁশ ঘিরে দিয়ে লাভ হবে? যখন লোকে আওয়াজ তুললো, দাদা আমাদের পাড়াতে এইদিকে কিছু করছেন না, ওইদিকে আপনারা সব ব্যারিকেড দিচ্ছেন, তাহলে না এই ব্যারিকেডটা ওই ধার থেকে খুলে নিয়ে এধারে লাগিয়ে দিত, হ্যাঁ হয়ে গেল। কিছু তো করতে হবে না? আমরা কাজ করছি সেটা না যদি আমি দেখাই, পাবলিক তো প্রশ্ন তুলবে। আপনারা তো কিছু করছেন না, কেন কিছু করছি না? এই যে আমরা এখানে বাঁশ লাগিয়ে দিলাম, যে কি বাঁশ তো লাগালাম,
কেউ যদি প্রশ্ন করে "এই ওর মুখে বাঁশ লাগা", বেশি প্রশ্ন। এখানে মানুষ বাঁচে না, আমরা হচ্ছে জনপ্রতিনিধিরা রাস্তায় বেরিয়ে কাজকর্ম করছি, তোমরা বাড়িতে বসে বসে বেশি মজা না, এই ওর মুখে বাঁশ লাগিয়ে দে, ওকে একবারে বাঁশের সঙ্গে বেঁধে ফেল। বাসের ব্যবসা বাইরে গেছে কিন্তু না, হ্যাঁ বাসের ব্যবসা বেড়ে গেল লোকে। হ্যাঁ, মাছ কাট যাই হোক, আমরা যেখানে ছিলাম তো আমাদের লঙ্কাপুরীতে পুরাপুরি লকডাউন চলছে। লঙ্কা থেকে কেউ বেরোতে পারবে না, আর লঙ্কাপুরীতে কেউ ঢুকতেও পারবে না, চারদিকে ঘিরে রেখে দিয়েছে। ফুল কোয়ারেন্টাইনে আছে এই রাবণ আর তার বাহিনী। এই অবস্থায় লঙ্কাপুরীর দুর্যোগের সংবাদ দিলেন। তাহলে আমি 3টে তথ্যের কথা বললাম, 2টো তথ্য বলা হয়ে গেছে, আর একটা কি বাকি আছে? কে পারবি বল? রাবণ হ্যাঁ, রাজা রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের সাজে সেজে উঠছে। আর লঙ্কাপুরীর যত বীর যোদ্ধারা রয়েছে সবাইকে নির্দেশ দিয়েছে যুদ্ধের সাজে সেজে উঠতে। আর বীর যোদ্ধাদের মধ্যে রণবাহিনীর, যেসব রণবাহিনীর কথা বলা হয়েছে তার মধ্যে একটা আছে পদাতিক বাহিনী, হস্তি বাহিনী আর অশ্ববাহিনী। আর এই বাহিনী যুদ্ধের সাজে সেজে উঠছে, বীরদের পদভারে লঙ্কাপুরী কম্পিত হচ্ছে, কাঁপছে। এরকমভাবে রয়েছে যে রাজা রাবণ যখন যুদ্ধের সাজে সাজছে আর বীরদেরকে যুদ্ধের সাজে সেজে ওঠার নির্দেশ দিয়েছে, লঙ্কাপুরী বীরদের পদভারে কম্পিত হচ্ছে। আর সেই বীরদের পদভারে কম্পিত হচ্ছে মানে একবারে ভয়ঙ্কর, আসন্ন ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলছে। তাহলে এই লঙ্কাপুরীর ঘোর সংকটের সময় কাকে দরকার? আমাদের হিরোকে দরকার। হিরো কে? হিরো কে? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রজিৎকে দরকার। ইন্দ্রজিৎ কি এরকম বীর যোদ্ধাকে দেখলে পিতার মনোবল কতখানি বাড়বে, পিতার শক্তি কতখানি বাড়বে। আর ওদিকে লঙ্কাপুরীর যে অন্যান্য যোদ্ধারা, তারা যদি এরকম বীরকে পায় তাদের মনোবল তো 1000 গুণ বেড়ে যাবে মনোবল। পরবর্তীতে লঙ্কাপুরীতে যখন ইন্দ্রজিৎ পৌঁছেছে তখন বীরেরা ইন্দ্রজিৎকে দেখে যেভাবে হুঙ্কার ছাড়ছে, তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে মানে কী বলবো মনের জোর কয়েক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে মানে এখন যদি রাম লক্ষণ বানর বাহিনী যে আসুক না কেন আমরা উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো একবারে। এরকম ব্যাপার। আমাদের হিরো চলে এসছে। বাহুবলী দেখেছিস ফার্স্ট পার্টটা? হ্যাঁ, হ্যাঁ, আমি তো অনেকবার দেখেছি। তো যখন ওই বাহুবলীতে যখন যুদ্ধ হচ্ছে, ফার্স্ট পার্টের কথা বলছি, হ্যাঁ, যুদ্ধ